নমস্কার, সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত্রিবেলা যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, দুপুর 12টা থেকে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত টানা লাগাতার বিকাশ ভবন অবরুদ্ধ থাকলো এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করলো, নির্মমভাবে মারলো, 100-র ওপর আহত, খুব গুরুতর অবস্থা 12 জনের, 2 জনের চোখ জানি না তারা দৃষ্টি ফিরে পাবেন কি না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সারা বাংলার জেগে ওঠা দরকার, বাংলার জনজাগরণ দরকার এবং অবশ্যই 14 তলা থেকে, নবান্ন থেকে ওই মহিলাকে টেনে নামানো দরকার। সরাসরি কালীঘাটে গো ব্যাক স্লোগান দিয়ে পাঠিয়ে দেওয়াটা দরকার। বাংলা কবে পারবে সেটা নিয়ে আজকে এলাম, বাংলা কিভাবে পারবে সেটা নিয়ে আজকে এলাম। বারবার বলছি, বাংলার মানুষের, প্রত্যেকটা মানুষের চাহিদা, অভয়া হত্যাকাণ্ডের সময় সেই চাহিদা স্ফুরণটা তো দেখেছিলাম। আজকে 25,753 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য, তারা বিকাশ ভবনে, তারা সরাসরি ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। পরিষ্কারভাবে বলতে চেয়েছিলেন যে আপনাদের সঙ্গে কথা ছিল যে আপনারা রিভিউ পিটিশনটা আমাদের সঙ্গে আলোচনা করে পেশ করবেন। সেটা আমাদের সঙ্গে কোনো কথা না বলে সাইলেন্টলি গোপনে রিভিউ পিটিশনটা দিলেন কেন? কী লুকোতে চাইলেন? শেষ পর্যন্ত রিভিউ পিটিশন রিজেক্টেড হলে তার দায়টা আপনারা নেবেন তো? এটাই ছিল যারা যোগ্য শিক্ষক, টেন্টেড, নট স্পেসিফিক্যালি টেন্টেড, 16,000 সামথিং, সেই সব শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য। তারা আগে থেকে ঘোষণা করে বিকাশ ভবনে ডাক দিয়েছেন। ব্রাত্য বসুর উচিত ছিল না সরাসরি তাদের সঙ্গে কথা বলা? সরাসরি তাদের সঙ্গে কথা বললে কী অসুবিধে থাকতো? সরাসরি ব্রাত্য বসু যদি স্পটে পৌঁছে যেতেন, তাদের মধ্যে থেকে 10 জন প্রতিনিধিকে নিয়ে গিয়ে সরাসরি তো কথা বলতে পারতেন। কেন বললেন না? বললেন না এই কারণে, জবাব দেওয়ার কিছু নেই, তারা লুকিয়েছেন, তারা রিভিউ পিটিশনটাকে দুর্বল করেছেন। এটা আমি অনেক দিন ধরে বারবার করে বলছি। রিভিউ পিটিশনের মধ্যে অনেক জল এবং জালিয়াতি আছে, অযোগ্যদের ঢোকানো আছে। পরিষ্কারভাবে বলছি যে দীর্ঘ তালিকা যে স্কুলগুলোতে পাঠানো হয়েছে তার মধ্যে প্রচুর জল মেশানো আছে এবং সুপ্রিম কোর্টেও যে তালিকা জমা পড়েছে সেখানেও অনেক জল মেশানো আছে। ফলে সেটাকে লুকোনোর জন্য ব্রাত্য বসুরা শেষ পর্যন্ত রিভিউ পিটিশনের ব্যাপারে কোনো আলোচনায় এই চাকরি হারাদের সঙ্গে বসলেন না। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সরাসরি গিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, কোথায় শেষ ভাস্করবাবু? এর তো একটা শেষ সীমারেখা টানা দরকার। অসংখ্য মানুষের বাড়িতে, প্রত্যেকটা পরিবারে পড়াশোনা শিখে ছেলেমেয়েরা বড় হচ্ছে, সেই ছেলেমেয়েগুলোর জীবন ভবিষ্যৎটা কোথায়? আজকে যদি চাকরির পরীক্ষা দিয়ে শুধু চাল আর কাঁকড় মিশিয়ে দেওয়ার কারণে যদি চাকরি চলে যায় যোগ্যদের, সরকারি চাকরি পেয়েও যদি চাকরি হারান তারা, তাহলে শেষ পর্যন্ত তারা যদি রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে চান এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে যদি দেখা না করেন, তাহলে শেষটা কোথায়? কিভাবে শেষ? সরাসরি ভাস্কর ঘোষ আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের মনে হয়েছে বারবার সমস্ত রাজনৈতিক দল তৃণমূল বাদে ঝান্ডাটাকে বাঁ দিকে বা ডান দিকে রেখে সামনে আসুন, লড়াইয়ের ময়দানে নামুন, সরাসরি এই সরকারকে সরানোর প্রক্রিয়ায় হাতটা মেলান। সেটাই কিন্তু বাংলার মানুষের, প্রত্যেকটা মানুষের চাহিদা। এমনকি যারা তৃণমূলকে গতবার ভোট দিয়েছেন তাঁরাও চাইছেন লেট দেয়ার বি আ চেঞ্জ। কীভাবে আসবে সেটা? ভাস্কর ঘোষ আমাদের কিছু কথা বলেছেন, স্পষ্ট কথা বলেছেন। কি বলেছেন শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার। বলছি, যা দেখছেন, যা দেখলেন, বিধাননগর পুলিশ কমিশনারেটকে দিয়ে রাজীব কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় যা করালেন, শিক্ষকদের মাথায় লাঠি মারলেন, পা ভাঙালেন, রক্তাক্ত করলেন, একের পর এক শিক্ষক শিক্ষিকা রাস্তায় মাটিতে লুটিয়ে পড়লেন। আজকে তাদের দাবিটা তো খুব সিম্পল ছিল, সেটা হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী এসে আমাদের সঙ্গে কথা বলুন। যে রিভিউ পিটিশন আমাদের সঙ্গে কথা না বলে কেন আপনারা এগিয়েছেন, আমাদের কেন কগনিজেন্সে নিলেন না, কেন আমাদের লুকোচ্ছেন? পারতেন না ব্রাত্য বসু এসে মিট করতে? আপনি কি ব্যাখ্যা করবেন পুরো ঘটনাটা? আমার মনে হয় একটু ভুল হচ্ছে কোথাও গিয়ে দাঁড়িয়ে। একটা কথা বুঝতে হবে যে ব্রাত্য বসুর পক্ষে এই সমস্যা মেটানো সম্ভব নয়। তাহলে ভুল জায়গাকে, ভুল লোককে চুজ করে লাভ নেই। ব্রাত্য বসু এর আগে ওনার যা ক্ষমতা ছিল করেছেন। আপনাদেরকে বলি যে খুব পরিষ্কার ভাবে বলছি, মুখ্যমন্ত্রী যারা টেন্টেড ক্যান্ডিডেট আছেন তাদেরকে কথা দিয়েছেন যে তোমাদেরকে বাঁচাতে পারে তারা সবাই বাঁচবে, না হলে কেউ বাঁচবে না। তাহলে সেই কথাটা হচ্ছে মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেটাকে খণ্ডন করবার ক্ষমতা ব্রাত্য বসুর কি আদৌ আছে? এটাকে আগে বুঝতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আজকে যেটা দেখলাম আমার মনে হয় যে
এই ঘটনা ভারতবর্ষের কটা প্রদেশে স্বাধীনতার পর থেকে শিক্ষকদের উপরে হয়েছে জানি না। 71 সালের ওই সময়টাতে একটা হয়েছিল যে গুলি করে শিক্ষকদেরকে মারা হয়েছিল 50 পয়সা বেতন বৃদ্ধির দাবিতে। সেটা সিদ্ধার্থ রায় পুলিশ করেছিলেন। সিদ্ধার্থ রায় সুযোগ্য ছাত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এই কাজ করেছেন। আমি বলতে গিয়ে আমি দিল্লিতে আছি, আমার বুক ফেটে যাচ্ছে যে ওখানে আমাদের ছেলে পিলেগুলো ওইভাবে পড়ে পড়ে মার খাচ্ছে দেখে। কিন্তু আমার সেখানে বড় কথাটা যেটা, যে আমাদের রাজ্যের বিরোধীরা যে শতভাগে বিভক্ত হয়ে আছেন, সরকারের এই ক্রূরতা দেখার পরেও তারা কি নির্দিষ্ট পতাকার ভাগে বিভক্ত হয়ে থাকবেন, নাকি মানুষ বিপন্ন বলে তারা এক হয়ে পথে নামবেন? আমরা দেখতে পাবো যে পাশাপাশি শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, অজিত চৌধুরী, শুভঙ্কর বাবু, সুকান্ত বাবু, এরা সবাই পাশাপাশি হাঁটবেন। আমরা এই জিনিসটা কবে দেখবো, যেখানে মানুষ বিপন্ন হচ্ছে সেখানেও যদি বিরোধীরা এক হতে না পারেন, তাহলে সেটাই হবে। আর রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কাছে বলবো যে এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদেরকে এবার কিন্তু চাণক্য হওয়ার সময় এসেছে। চাণক্যের প্রতিজ্ঞার জন্য নন্দবংশ ধ্বংস হয়েছিল। এই যে আছে, এরা নন্দের থেকে আরো বেশি ক্রূর। এদেরকে ধ্বংস করতে হলে আমাদেরকে চাণক্য হতে হবে। সেই প্রতিজ্ঞা শিক্ষক সমাজ নিক। আর এই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে আমরা দলমত নির্বিশেষে সকল মানুষকে পথে নামার আহ্বান জানাচ্ছি। আমরা দিন ঠিক করে জানাচ্ছি, সেখানে কোনো মঞ্চ বা কোনো কিছুর বিষয় নয়। মানুষের মিছিল হোক, মানুষ বিপন্ন, মানুষের জীবন বিপন্ন, সমস্ত মানুষ পাশে আসুক। এবং আপনাদের সংবাদ মাধ্যম যারা আছেন, আজকে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছেন, তাদের কাছে বলবো যে সেই মিছিলকে হাইলাইট করার দায়িত্ব আপনারা নিন। অবশ্যই করবো ভাস্করবাবু। আমার একটাই শুধু প্রশ্ন বা একটাই শুধু কথা বারবার মনে হচ্ছে, বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ কোথায় গেল? কজনের বাইট পেলাম বলুন তো, কজনের বক্তব্য পেলাম বলুন তো, কজন বলুন তো? স্বাধীনতার পর থেকে যদি সেভাবে দেখেন, বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ তাদের বিবেককে বিসর্জন দিয়ে তারা কোথাও না কোথাও টিকিটা বেঁধে রেখেছিল। তারা কোনোদিনই নিরপেক্ষ হতে পারেনি, হাতে গোনা কিছু জন ছাড়া। তার বাইরে এখনো নেই তারা। এবং এই বাঙালি সমাজ যদি সেই ইন্টেলেকচুয়ালদের ভরসাতে বসে থাকে, তাহলে ডুবে মরতে হবে। সুতরাং আমি বলবো যে মানুষকেই বুদ্ধিজীবী হয়ে উঠতে হবে। আবার আলাদা করে বুদ্ধিজীবী আবার কি? ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ।